বিসিবির সভাপতি নির্বাচিত হয়ে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান আমিনুল ইসলাম বুলবুল। এদিকে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ক্লাইম্যাক্সে নামবে পিএসজি ও ইন্টার মিলান। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিং হচ্ছে আজ। মিরপুরে বিসিবি কার্যালয়ে এ বৈঠক চলছে। ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হয়েছেন বুলবুল, আর সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা। গতকাল সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই দায়িত্ব বুঝে নিয়েছেন বুলবুল। জানান, ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সবাইকে নিয়ে কাজ করবেন তিনি। দর্শক, বিসিবিতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তিনি যোগ দিচ্ছেন বিস্তারিত তথ্য নিয়ে। হাসিব, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কিছু জানতে পেরেছেন? আনোয়ারুল, যে বিষয়টা থাকে যে এটা আসলে প্রথম বোর্ড সভা, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের জন্য এটা প্রথম বোর্ড সভা। এই বোর্ড সভা যতটা জানতে পেরেছি শুরু থেকে যে এটা একটা পরিচিত পর্বর বোর্ড সভা, অর্থাৎ পূর্ব নির্ধারিত ছিল এটা ঠিক, কিন্তু যেহেতু ফারুক আহমেদকে গতকাল উনি সরে গিয়েছেন বা তাকে সরানো দেওয়া হয়েছে, যে বলেন না কেন নাটকীয়তার পর, আসলে বুলবুলের অধীনে এটা প্রথম বোর্ড সভা। সেই বোর্ড সভা আসলে উনি ওনার যে কমিটি আছে, 18টা যে কমিটি বিসিবিতে আছে, এর মধ্যে 2টা কমিটি ফাঁকা, অর্থাৎ 16টা যে ওয়ার্কিং কমিটি আছে, সেই কমিটিগুলোর প্রত্যেকের সাথে আসলে উনি আজকে পরিচিত হবেন। এবং পরিচিত হওয়ার পরে আসলে যে 2টা কমিটি ফাঁকা আছে এবং একই সাথে ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম, যেহেতু ফাহিম সাহেব গতকালকে সিনিয়র সহসভাপতি হয়েছেন এবং ফাহিম সিনহা ফিনান্স কমিটির সহসভাপতি হয়েছেন, তো ওনারা যে 2টা কমিটির দায়িত্বে আছেন সেই 2টা কমিটির কি ওনারা থাকবেন কিনা, কিংবা এই 2টা কমিটি অন্য কাউকে দেওয়া হবে কিনা, এবং যে 2টা কমিটি ফাঁকা রয়েছে সিকিউরিটি কমিটি এবং ওয়ার্কিং কমিটি, এই 2টা কমিটির নতুন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হবে কিনা, সেই বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে। যদিও মিটিংটাই একটা পুরোটাই হচ্ছে ওনার জন্য পরিচিত পর্ব, যেটা আমরা শুরু থেকে বলেছি, এবং এই মিটিংয়ে যিনি কোঅর্ডিনেটর তার সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে, তিনি আসলে তেমনটাই বলেছেন যে আসলে সবার সাথে পরিচিতি পর্বটাই হচ্ছে এই মিটিংয়ের মূল এজেন্ডা। এবং একই সাথে হচ্ছে বাংলাদেশ দল যেহেতু হচ্ছে পাকিস্তানে আছে, গতকালকার ম্যাচ খেলেছে, 2টা সিরিজ টি-20 2টা ম্যাচ খেলেছে, সিরিজের 2টাতে হেরেছে এবং আরেকটা ম্যাচ বাকি রয়েছে, তো তার আগে দলের এই বিষয়টা নিয়ে, অর্থাৎ নতুন করে কোনো পরিবর্তন অথবা দল নিয়ে ভাবনা, সেই বিষয়টা আসলে গুরুত্ব পাবে। তবে সার্বিকভাবে যদি বলি আমি, তাহলে এটা আসলে একটা পরিচিতি পর্বের একটা মিটিং, এবং সেই মিটিংয়ে আসলে নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো স্টেটমেন্ট বা নতুন যে কোনো একটা সাজেশন বা দিক নির্দেশনা আসে কিনা, সেটা আসলে মিটিংয়ের পর এবং মিটিংয়ের পর আমরা জানতে পারবো। এবং সেই মিটিংটা যেহেতু 3টার কিছু পরে শুরু হয়েছে, আমরা আশা করি 5:30 থেকে 6টার মধ্যে আশা করি আমরা একটা ব্রিফিং আমরা পাবো বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলের। চীনের ক্রিকেটও গড়ে উঠেছে তার হাত ধরে। এরই ধারাবাহিকতায় এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি। 13 নভেম্বর 2000 আইসিসি সর্বকনিষ্ঠ দেশ হিসেবে টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। সাথে আইসিসির পূর্ণ সদস্য হিসেবেও স্থায়ী হয়ে যায় লাল সবুজের দল। ঢাকায় সাদা পোশাকে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে 145 রানে অনবদ্য ইনিংস খেলে বিশ্বের বুকে নিজের নাম উঁচিয়ে ধরেন আমিনুল ইসলাম বুলবুল। 13 টেস্ট আর 39 ওয়ানডে খেলে অবসর নেন বাংলাদেশ দল থেকে। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কোচিংয়ের লেভেল 2 শেষ করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরবর্তীতে আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে প্রথম কাজ শুরু করেন আফগানিস্তান ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের। আফগান ক্রিকেটে যে 3টি হাই পারফরমেন্স সেন্টার আছে, সেগুলো তৈরির পরিকল্পনাও ছিল তার। একসময় যে দেশে 11 জন ভালো ক্রিকেটার পাওয়া কঠিন ছিল, বুলবুলদের ছোঁয়ায় সে দেশটি এখন বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম। চীনের ক্রিকেটে জনক বলা হয় বুলবুলকে। যে দেশটি ব্যাট বল চিনত না, তাদের ছেলেদের ব্যাট ধরতে শিখিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনা ক্রিকেটের উন্নয়নে কাজ করেন তিনি। তার জন্য দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিখেছিলেন চীনের ভাষা। সেই আমিনুল ইসলাম বুলবুল এবার দেশে ফিরলেন নতুন পরিচয়ে। নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নেমে গেছে বাংলাদেশ। টানা 4টি টি-20-তে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুঁইয়েছে 5টি। 225 থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 220। তাতে আগের মতোই 223 পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। 202 পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
আর র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, 2 অস্ট্রেলিয়া, এরপর যথাক্রমে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 3 জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান 94 আর বাংলাদেশের অবস্থান 133তম। তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন ঋতুপর্ণারা। নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা। 3 জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাঘিনীরা। কোচ বাটলারের 23 সদস্যের এই দলে নেই সাবিনা, সানজিদার মতো পরীক্ষিত তারকারা। তবে মারিয়া মন্ডা, ঋতুপর্ণা, রূপনা আছেন দলে। কার হাতে উঠবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট, সেই সমীকরণের হিসাব মেলাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব পিএসজি ও ইতালির ইন্টার মিলান। ইতিহাস গড়তে যাওয়া এ মহারণ শুরু হবে আজ রাত 1টায়। একদিকে ইন্টারের সামনে 15 বছর পর শিরোপা পুনরুদ্ধারের হাতছানি, অন্যদিকে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তোলার স্বপ্ন পিএসজির, যে স্বপ্ন পূরণের মহাকাব্যিক সাক্ষী হতে চলেছে মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনা। চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তুলতে অনেক আগে থেকেই স্বপ্ন দেখতে শুরু করে কাতারের মালিকানাধীন ক্লাবটি। তবে মেসি, এমবাপ্পে, নেইমার ও ইব্রাহিমোভিচদের মতো তারকাদের নিয়েও সেই স্বপ্ন পূরণ করতে পারেনি ফরাসি জায়ান্টরা। যদিও 2020 সালে প্রথমবারের মতো ফাইনাল খেললেও প্যারিসিয়ানরা হেরে যায় বায়ার্নের কাছে। এবার দলকে শক্ত হাতে সামলেছেন কোচ লুই এনরিকে। তার সবথেকে বড় অস্ত্র ওসমান দেম্বেলেও নিজেকে প্রমাণ করেছেন। নকআউট পর্বে সব ম্যাচেই 4-3-3 ফরমেশনে খেলে জয়ের মুখ দেখেছে ফরাসি জায়ান্টরা। ফাইনালেও রক্ষণভাগে হাকিমি, মার্কুইনোস, মিডফিল্ডে ভিতিনহা ও রুইসদের উপর আস্থা রাখতে পারেন কোচ। ইন্টার মিলান 15 বছরের ক্ষুধা মেটানোর অপেক্ষায়। 1964 সাল থেকে এখন পর্যন্ত 6 বার ফাইনাল খেলে 3 বার শিরোপা জিতেছে ইন্টার। তাই সপ্তমবারে কি হয় তাই এখন দেখার বিষয়। এবারের আসরে 3-5-2 এই ফরমেশনে খেলেই বার্সেলোনা, বায়ার্নের মতো জায়ান্টদের পরাজিত করেছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজরা। তাই লাউতারো মার্তিনেজকে অগ্রভাগে রেখেই পরিকল্পনা সাজাবেন কোচ ইনজাগি। দুই দল প্রীতি ম্যাচ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে 5 বার মুখোমুখি হয়েছে, যেখানে 3 জয় পিএসজির ও 1টি ইন্টারের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দেখতে দেখতে চলে এলো ইউরোপ সেরার লড়াইয়ের শেষ ক্লাইম্যাক্স। রাত পেরোলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহাযজ্ঞ। এই ম্যাচ নিয়ে নানা মহলে চলছে উত্তেজনা, যেখানে বাড়তি মাত্রা যোগ করেছে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা। তাদের মতে হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে পিএসজি। ডিয়াগো মিলিতো জোড়া গোলে বায়ার্নকে হারিয়ে 15 বছর আগে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল ইন্টার, এবং সে বছর ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিল দলটা। অন্যদিকে 2020 সালে প্রথমবার ফাইনালে খেলেছিল পিএসজি। তবে অপটার মতে এবার ফেভারিটের তকমায় এগিয়ে থাকবে পিএসজি। দলটা এবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল, আর্সেনালের মতো দলকে ভুগিয়েছে। তাদের মতে এবার পিএসজির জয়ের সম্ভাবনা 44.6%। একই সাথে অপটা বলছে পিএসজি এখন পর্যন্ত 167টি ম্যাচ খেলে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। পিএসজির ওসমান দেম্বেলে এই মৌসুমে সব মিলিয়ে 33টি গোল করেছেন, সাথে অ্যাসিস্ট আছে 13টিতে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে 8টি গোলের বিপরীতে আছে 4টি অ্যাসিস্ট। তিনি গড়ে প্রতি ম্যাচে শট নিয়েছেন 4.29%। তার সাথে এবারের মৌসুমে আলো ছড়িয়েছেন মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি। পুরো আসরে তিনি মোট শট নিয়েছেন 34টি। মিডফিল্ডার জোয়াও নেভেস সর্বোচ্চ 827 বার হাই ইন্টেন্সিভ প্রেসার দিয়েছেন। এই মৌসুমে ট্যাকেল দিয়েছেন 57টি। তবে তাকে এবার অন্য দিক থেকেও এগিয়ে রেখেছে অপটা। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ 23টি ফাউল করেছেন, যা ইন্টারের বিপক্ষে তাদের এগিয়ে রাখছে। এই মৌসুমে ইন্টার মিলান অসাধারণ ফুটবল শৈলী উপহার দিয়েছে। তারপরও তাদের জয়ের হার দেখানো হচ্ছে কেবল 29%। গ্রুপ পর্বে 8 ম্যাচে তারা 1টি গোল খেয়েছে, 6টি জয়, সাথে 1টিতে করেছে ড্র। যদিও নকআউট পর্বে এসে তারা কিছু গোল হজম করে, যেখানে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে 7 গোলের বিপরীতে 6 গোল হজম করেছে।
এছাড়া অপটার পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে এমন অবস্থায় আনতে অবদান রেখেছেন গোলরক্ষক ইয়ান সোমার। সুইস এই গোলরক্ষক প্রতিপক্ষের নেয়া 59টি শটের মধ্যে 48টি ঠেকিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে মাত্র 11টি গোল হজম করেছেন, ফলে তার গোল হজমের গড় হার প্রতি ম্যাচে মাত্র 0.85%। আর অপটা বলছে এই ম্যাচে সোমার যদি নিজের দক্ষতা ধরে রাখতে পারে, ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন এই সুইস তারকা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।